জুলাই ঘোষণার দাবিতে অনড় বৈষম্য বিরোধীরা আজ যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। রিজার্ভ চুরির সন্দেহের তালিকায় এসকে সুর সহযোগী ভারতীয় নাগরিক রাকেশ। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, বিদায় ভাষণে বললেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv এই চ্যানেলে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে অনড় বৈষম্য বিরোধীরা। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ রাজনৈতিক দলগুলোর আলোচনার পর দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তরিকুল ইসলামের রিপোর্ট। গেল বছরের শেষ দিনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে এমন আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন। সবাই মিলে যেটা প্রক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব। ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তাই মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করেন গণঅভ্যুত্থানে নেতৃত্বে দেয়া শিক্ষার্থীরা। ১৫ দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তারা। এ অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকে সরকার। জানানো হয়, বৈঠকের মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল তৈরি হবে। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সাথে এই আলোচনার পর দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে। সরকারকে মনে রাখতে হবে, খোদ তার নিজের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রক্লেমেশন জারি করা দরকার। বিদ্যমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ভিত্তিমূল হতে পারে না। কালক্ষেপণ করলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারিও দেন তারা। আলোচনার পরে আমরা আসলে সিদ্ধান্তে পৌঁছবো যে কবে বা কিভাবে এটা হলো জাতির সামনে উপস্থাপন করা হবে। তরিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ঘোর সন্দেহের তালিকায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। তার পরামর্শেই কেন্দ্রীয় ব্যাংকের মতো অতি সংবেদনশীল প্রতিষ্ঠানে প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পান ভারতীয় নাগরিক রাকেশ আস্তানা। রিজার্ভ চুরির ঘটনা ফাঁস হওয়ার পরপরই বাংলাদেশ ছেড়েছেন রাকেশ। তবে রিজার্ভ চুরির সন্দেহের বেড়াজাল ভাঙতে পারেননি তিনি। এসকে সুর চৌধুরীর সন্দেহের বাইরে নন। এছাড়া ব্যাংক ও আর্থিক খাতের লুটপাটের অন্যতম সহযোগী বলা হয় এসকে সুর চৌধুরীকে। রাজীব জামানের রিপোর্ট। গভর্নর ডক্টর আতিউর রহমান, তবে কেন্দ্রীয় ব্যাংক চালান ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। একটা সময় এটি ছিল ওপেন সিক্রেট। এ কারণে ব্যাংক খাতের মাফিয়া চক্রের সদস্যরা এসকে সুর চৌধুরীকে গভর্নরের চাইতেও দিতেন বেশি গুরুত্ব। এস আলম, নজরুল ইসলাম মজুমদার, সালমান এফ রহমান, জয়নুল হক শিকদার, পিকে হালদার, শেখ আব্দুল হাই বাচ্চুরা আগ্রাসী হয়ে ওঠেন এসকে সুরের সময় থেকেই। এসকে সুরের ব্যাপারেও সেই ঘটনায় দেখা গেছে, শোনা গেছে গত সরকারের বিভিন্ন মহলের সাথে তার একটা বিশেষ ধরনের সম্পর্ক ছিল, যার জন্য তার প্রমোশন হয়েছে। রিটায়ারমেন্টের পরেও সে এক্সটেনশন পেয়ে সেখানে গুরুত্বপূর্ণ পদে ছিল। তো এগুলোকে ইন্ডিকেট করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থাকাকালে 4টি আর্থিক প্রতিষ্ঠান তুলে দেওয়া হয় পিকে হালদারের কাছে। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক যখন এস আলম দখল করেন, সেই অনুমোদনও দিয়েছেন এসকে সুর। মাফিয়াদের সিন্ডিকেটকে ব্যাংক লুটে সহায়তা দিয়ে বিপুল অর্থের মালিক তিনি। তদন্ত সাপেক্ষে যথেষ্ট প্রমাণ দুদকের কাছে আসার পরেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই ব্যাপারে বোধহয় আর কোনো
সন্দেহের অবকাশ নেই। 2012 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন এসকে চৌধুরী। তার মেয়াদেই 2016 সালে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $810 মিলিয়ন রিজার্ভ চুরি হয়। জনমনে ব্যাপক সন্দেহ রয়েছে হ্যাকিংয়ের ঘটনায় ভারতীয় নাগরিক কথিত প্রযুক্তিবিদ রাকেশ আস্তানা জড়িত থাকতে পারেন। এই রাকেশ আস্তানা হ্যাকিংয়ের কয়েক মাস আগে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পান, আর তার নিয়োগে এসকে চৌধুরীর প্রভাব ছিল। হ্যাকিং হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো অপরাধের সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত, সবগুলোতে তার নাম সবার শীর্ষে আসছে। যাদের ফ্যাসিলিটেশনের কারণে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের করাপশনগুলি হয়েছে, অনলি তাদেরকে অ্যাকাউন্টেবল করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যদি আনা হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর হবে না। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসকে চৌধুরী ও তার স্ত্রী কন্যার বিরুদ্ধে মামলা হয়েছে। এসকে চৌধুরী এখন কারাগারে। রাসিব জামান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট ঘটনার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বই একমাত্র বাহন বলে মন্তব্য করেছেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনুভা মাহবুব সালাম। হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ অভ্যুত্থান নামে বইটি সে ইতিহাস পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। গত 15 বছরে বিচার বঞ্চিত মানুষের জন্য আগামী দিনগুলোতে কাজ করার কথাও জানান 21 ভাইস চেয়ারম্যান ও এমডি। শাকের আরজুর রিপোর্টে। প্রতি বছরের মতো গত 5 জানুয়ারি সুপ্রিম কোর্টের বার ভবনের নিচতলায় শুরু হয় বইমেলা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বইমেলার উদ্বোধন করেন। বুধবার সুপ্রিম কোর্টে বইমেলা পরিদর্শনে যান 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনুভা মাহবুব সালাম। বইমেলায় ঘুরতে গিয়ে তাসনুভা জানান, আইন নিয়ে পড়াশোনা করায় আইন আদালত নিয়ে রয়েছে তার শ্রদ্ধা ও ভালোবাসা। আমার কথা, যে সরকারি আসুক, কোর্টের কাজ কোর্ট করবে। এখানে যেটা রং রাইটই হওয়া উচিত। এখানে হস্তক্ষেপ না করাটাই আমি মনে করি সবার জন্য ভালো। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক করেন। এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ও মেরিটাইম ল এর উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাশ করেন। বর্তমানে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। ভবিষ্যতে বিচারপ্রার্থী জনগণের জন্য কাজ করার আশা প্রকাশ করেন তিনি। এখানে আসতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে, বিকজ বিং এ লয়ার এই জায়গাটা আমার জন্য স্পেশাল। লাইক আফটার কামিং ফ্রম লন্ডন আমি আসলে ইনভলভ হয়ে গেছিলাম আমার বিজনেসে, বাট ইনশাল্লাহ আইনের সাথে কাজ করতে চাই, কাজ করব। দেশের যে মানুষ, যে আস্থার জায়গা, এটা নিয়ে কাজ করতে চাই খুব ভালোভাবে। বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত থাকা তাসনুভা বলেন, বইমেলায় সর্বোচ্চ বিক্রি হওয়া হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ অভ্যুত্থান নামে বইটি সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছে। থ্যাংক ইউ দিতে চাই মেহেদি হাসান তালিম, বিকজ হি হ্যাজ রিটেন অল দি ডিটেলস হিয়ার, যে ওখানে কখন কী হচ্ছিল। এবং আমার যেটা মনে হচ্ছে উনি যেভাবে লিখেছেন, এটা আসলে টোটাল সিনারিওর উপরে লেখা হয়েছে, এবং হি ওয়াজ দেয়ার, এবং পয়েন্ট লেখা যেটা, যে রায় হচ্ছিল অ্যান্ড এভরিথিং। সো এইটা আসলে ভেরি ইম্পর্ট্যান্ট। এই বইটা সবার পড়া উচিত। আমাদের জেনারেশন বলেন বা সামনে যারা আসবে, সবার এটা জানতে হবে। বইটির লেখক জানান, একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানের রূপ নেয় তা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন তিনি। গণ অভ্যুত্থানের রূপ নিল সেই ধারাবাহিক কর্মসূচিগুলো, এবং অন্দরমহলের অনেক চাঞ্চল্যকর ঘটনা, যেগুলো সাধারণত কোনো পত্রিকাতে আসেনি এবং কেউ জানেও না। আমি যেহেতু এই আদালতে অনেক দিন ধরে আমি কাভার করি, সেইখান থেকে আমি এই তথ্যগুলো তুলে এনেছি এই বইতে। বইমেলায় 32টি স্টলে জনস্বার্থ, বছরের গুরুত্বপূর্ণ রায়সহ বেশ কিছু বই রয়েছে, যার সুবিধা নিতে পারে আইনজীবীরা। প্রতি মুহূর্তে যেই ঘটনা প্রবাহগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে বেশ কিছু বই এখানে দেখলাম, এবং আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো তো অবশ্যই ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। বইমেলার বিক্রেতারাও জানান, বই কিনতে আইনজীবী ছাড়াও আসছেন অন্য পেশার মানুষজন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই ঘোষণার দাবিতে অনড় বৈষম্য বিরোধীরা আজ যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক।
রিজার্ভ চুরি সন্দেহের তালিকায় এসকে সুর সহযোগী ভারতীয় নাগরিক রাকেশ। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, বিদায় ভাষণে বললেন বাইডেন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv এই চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।